আওয়ামী লীগ সারা দেশে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আওয়ামী লীগের কর্মসূচির বাস্তবায়ন আমরা বিভিন্ন জায়গায় দেখছি, সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখছি। কোনো মূলধারা মিডিয়া নিউজগুলো আসছে না। আওয়ামী লীগের কর্মসূচি এমন একটা কর্মসূচি আমরা দেখছি যেখানে নেতা নেই, কর্মীরা বাস্তবায়ন করছেন এবং গ্রাসরুট তৃণমূল পর্যায়ে এমন সব ছেলে মেয়েকে আমরা দেখছি মাঠে, যাদেরকে আমরা কখনো আর দেখি নাই। মানে নতুন একটা আওয়ামী লীগ যেন গড়ে উঠছে। আপনাদের এখন পর্যন্ত আপনাদের যে খবরটা কি কর্মসূচি বাস্তবায়নের, বা কত গ্রেপ্তার হয়েছে এই কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে? আমি একটা একটা করে আমাকে উত্তর দিতে সুযোগ দেন, আমি দেব। আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী পালিয়ে বেড়াচ্ছে, আমাদের প্রায় লক্ষাধিক নেতাকর্মী গ্রেপ্তার, আমাদের দেশে অভ্যন্তরে আত্মগোপনে আছে লক্ষ লক্ষ নেতাকর্মী। আমাদের সাথে দলের কেন্দ্রীয় নেতাদের সিংহভাগ কারাগারে। আওয়ামী লীগের গুটিকায়ক নেতা কোন ক্রমে আত্মগোপনে থেকে দলের কার্যক্রমকে চালিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু তার মানে আওয়ামী লীগ শেষ হয়ে গিয়েছে, নিঃশেষ হয়ে গিয়েছে, এটা ভাবার কোনো কারণ নেই। আমরা আওয়ামী লীগ, আমরা তৃণমূলের নেতা কর্মীদের সাথে আমাদের সংযোগাযোগ আমরা স্থাপন করতে পারতেছি না সঙ্গত কারণে। কারণটা হলো যেখানে ভয়ের আতঙ্ক, গ্রেপ্তার আতঙ্ক, হত্যা মামলা, গুমের মামলা, খুনের মামলা দিয়ে জর্জরিত। আমাদের এমন একজন নেতার নাম আপনি বলতে পারবেন না, এমন একজন জেলা পর্যায়ের নেতার নাম বলা যাবে না, এমন একজন জনপ্রতিনিধি, এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র, পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার পর্যন্ত, যাকে মামলা দ্বারা, খুনের মামলা দ্বারা তাদেরকে আসামি করা হয়। এই যে মামলা আতঙ্ক, এরপরও বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীর কোনো শেষ নেই। এই কথাটা আমি এই কারণে বলতে চাচ্ছি যে আওয়ামী লীগের কোনো আর একটা নতুন আওয়ামী লীগের কথা আপনি বললেন না, নতুন আওয়ামী লীগ না, এটা হলো ন্যাচারাল। এই আওয়ামী লীগ হলো আওয়ামী লীগের মূল শক্তি, তৃণমূলের আওয়ামী লীগ। এটাকে যারা নতুন আওয়ামী লীগ বলতে চায়, এটা যে ইউনূস সরকারের নতুন বাংলাদেশ করার যে স্বপ্নের নামে ধ্বংসের বাংলাদেশ পরিণত করতেছে, এটা ছাড়া আর কিছু না। আমাদের তৃণমূলের যারা আছে, যারা বাংলাদেশকে, বাংলাদেশে বঙ্গবন্ধুর আদর্শকে, জাতির পিতাকে, জাতির পিতার কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতি যাদের আস্থা, সেই মানুষগুলো, এরা সবাই বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসে। এরা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্বপ্ন দেখে এবং স্বপ্ন বাস্তবায়নকারী মানুষ হিসাবে দেশরত্ন শেখ হাসিনা এদেশের মানুষের সবচাইতে ভরসার জায়গা। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের মানুষরা, তৃণমূলের যে মানুষগুলি এখন প্রতিবাদ করছে, যে মানুষগুলো রুখে দাঁড়িয়েছে, এরা নতুন আওয়ামী লীগ না, এটাই হলো আওয়ামী লীগের ধর্ম। আওয়ামী লীগ এভাবেই গড়ে উঠেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা, তৃণমূলের যে মানুষগুলো, তারা কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য আওয়ামী লীগ করে না, তারা তাদের ভাগ্য পরিবর্তনের জন্য না কাজ করে না। আওয়ামী লীগের, তৃণমূলের যে মানুষগুলো কাজ করে, তারা দেশের জন্য কাজ করে, দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে, তারা দেশপ্রেমী। তারা ব্যবসা বাণিজ্য করে নিজের পকেট ভরার রাজনীতিটা আওয়ামী লীগের, তৃণমূলের মানুষরা কখনোই করে না। দুই একজন মানুষ হয়তো আমাদের দলে খারাপ কাজ করছে, কেউ কেউ হয়তো খারাপ করেছে, সে খারাপদেরকে হাত থেকে এই তৃণমূলের মানুষরা তাদেরকে খারাপ বলে, তাদের নিয়ে তারা স্পষ্ট ভাষায় কথা বলে। এটাই তো আওয়ামী লীগের গুণগত ভাবে, এটাই হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় গুণ। আওয়ামী লীগের মানুষরা আওয়ামী লীগকে যেমন ভালোবাসে, তৃণমূলের মানুষরা বঙ্গবন্ধুর আদর্শ আওয়ামী লীগকে তেমনি ভাবে ভালোবাসে। তারা খারাপদের হাত থেকে আওয়ামী লীগ কখনোই ক্ষতিগ্রস্ত হোক, এটা তৃণমূলের মানুষরা চায় না। এই মানুষগুলোর প্রতি আমাদের শ্রদ্ধা আছে। এই মানুষগুলো ওই আওয়ামী লীগের শক্তি। এই মানুষগুলোই বাংলাদেশকে পরিবর্তনের জন্য, বাংলাদেশের আজকে যাদের হাতে এই দানবীয় শক্তি, দখলদার শক্তি, সাম্প্রদায়িক গোষ্ঠী, যারা আজকে বাংলাদেশকে যেভাবে কণ্ঠরুদ্ধ করেছে, দখল করে, জবরদখল করে আটকে রেখেছে, এদের হাত থেকে এই মানুষরাই প্রতিবাদ করে আমরা আজকে আমরা যে হরতাল দিয়েছি 18ই ফেব্রুয়ারি,
আওয়ামী লীগের পক্ষ থেকে। এই হরতাল আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা হরতালের ডাক দিলেও মূলত এই হরতাল অবরোধ এবং প্রতিবাদ কর্মসূচি আমরা যেটা করেছি 16ই ফেব্রুয়ারি সর্বাত্মক অবরোধ এবং 18ই ফেব্রুয়ারি যে সর্বাত্মক সকাল সন্ধ্যা কঠোর হরতালের আহ্বান করা হয়েছে, সেটা কিন্তু এদেশের মানুষের প্রত্যাশা পূরণের জন্য, এদেশের মানুষের দুঃখ কষ্ট এবং বর্তমান সরকারের অন্যায়ভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং তাদের ভ্যাট ট্যাক্স বাড়িয়ে জ্বালানির মূল্য বৃদ্ধি করে, কৃষকের ফার্টিলাইজার সরবরাহ এবং মূল্য বৃদ্ধি করে, সরবরাহ ঠিক মতো না করে এবং মূল্য বৃদ্ধি করে যে ক্ষতি করা হচ্ছে কৃষি পণ্যের, প্রকৃত অর্থে কৃষকরা যারা উৎপাদন করে সেই কৃষকরা আজকে ন্যায্য মূল্য পাচ্ছেন। উপরন্ত তাদের কৃষি উপকরণ যখন তারা কিনতে যায় তখন তাদেরকে ভোগান্তিতে পড়তে হয়, পায় না, পেলেও অনেক দাম। এই সব কিছু মিলিয়ে দেশের মানুষের অস্বস্তি দূর করার জন্য দেশের মানুষ বারবার আমাদেরকে তাগাদা দিচ্ছে, বারবার বিভিন্ন ভাবে তারা বলার চেষ্টা করছে। গত 15 বছরে আপনারা হরতাল অবরোধের বিরুদ্ধে সবসময় কথা বলেছেন, এখন আবার হরতাল অবরোধের বিরুদ্ধে কথা বলেছি। আমরা এখনো বলি প্রয়োজনে আমরা তো হরতাল করতে চাই না, দেশের মানুষ চায় বাঁচার জন্য, দেশের মানুষ বেঁচে থাকতে, দেশের মানুষ খেয়ে পরে বাঁচতে চায় ন্যূনতম। বাংলাদেশের মানুষ কিন্তু অনেক বেশি কিছু চায় না, তাদের প্রত্যাশা খুবই কম। তারা 2 বেলা ডাল ভাত খেয়ে বাঁচতে চায়। সেই অধিকার কি, সেই সুযোগ কি আছে? আজকে সামাজিক যে নিরাপত্তা বেষ্টনী, বয়স্ক ভাতা, বিধবা ভাতা থেকে আরম্ভ করে ছাত্রছাত্রীদের যে বিভিন্ন ধরনের যে শিক্ষার যে ভাতা দেওয়া হতো, এমনকি ছাত্র শিশুদের ভিতরে বই বিতরণ করতে যারা পারে না, বই বিতরণের উৎসবকে যারা দুঃখে পরিণত করে, দুঃখ আজকে শিশুদেরকে, কোমলমতি শিশু ছাত্র ছাত্রীদের মনে যে হতাশার সৃষ্টি করে দেওয়া হয়, সেই হতাশা সৃষ্টিকারীদের হাত থেকে বাংলাদেশের মানুষ বাঁচতে চায়। আজকে তরুণ এই শিশুরাও এই সরকার দ্বারা সন্তুষ্ট নয়। তারা মনে করে, দেশের মানুষ মনে করে এই সরকারকে অনতিবিলম্বে বিদায় হওয়া দরকার। এই সরকার যতদিন না বিদায় না হবে ততদিন পর্যন্ত এদেশের মানুষের স্বাভাবিক চাহিদা পূরণের জন্য কোনো ভূমিকা পালন করার কোনো দায়িত্ব নেই। এরা ব্যর্থ, এরা অযোগ্য, এরা অথর্ব, এরা যোগ্যতাহীন, অভিজ্ঞতাহীন এবং এরা দায়িত্ব জ্ঞানহীন। সে কারণে আজকে আমাদের হরতাল দিতে হয়েছে। আমরা হরতাল দিতে চাই না। কাল ইউনূস সাহেব পদত্যাগ করুক, বিদায় হোক, গণতান্ত্রিক শাসন প্রক্রিয়া চালু হোক, আমরা হরতাল করব। কিন্তু যদি এই অবৈধ দখলদার সরকার জোর করে, শক্তি প্রয়োগ করে, সন্ত্রাসীদের খেপিয়ে, সন্ত্রাসীদের ব্যবহার করে, মব কিলিং করে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা করে, মেরে, ভয় দেখিয়ে দেশকে দুঃশাসনে পরিণত দুঃশাসন দিয়ে তারা সাংবাদিকদের কণ্ঠরোধ করে, গণমাধ্যমগুলোকে দখল করে, দখলবাজি করে তারা আজকে যেভাবে দেশ পরিচালনা করতে চায়, এটা দেশের মানুষ চায় না। যে কারণে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে সবার সামনে, আওয়ামী লীগের কোনো অফিসিয়াল স্পোকসম্যান নাই। আপনি কথা বলছেন, আরাফাত কথা বলছেন, বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় কথা বলছেন, অফিসিয়াল কোনো স্পোকসম্যান নেই। যেমন আপনি এইমাত্র একটা কথা বললেন যে ইউনূস সরকার বিদায় হলেই গণতান্ত্রিক সরকার ফিরে আসবে। আরাফাত কয়েকদিন আগে বলেছেন ইউনূস সরকারকে বিদায় নিতে হবে এবং নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে। কোন স্ট্যান্ডটা আসলে আপনাকে আমি একটা কথা বলি, একটা সাংবিধানিক প্রক্রিয়া দেশ পরিচালিত, গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করবে, এটা নিয়ে তো কোনো সংঘাত নেই। আওয়ামী লীগের মুখপাত্র আমরা যে কথা বলছি এটা নিয়ে কোনো সংঘাত হয়নি। আওয়ামী লীগের নেতৃবৃন্দরা তাদের বক্তব্য উপস্থাপন করছে, এটা দলের কথা, দলের কথার বাইরে কোনো কথা কেউ বলছে না। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, তার নিজস্ব প্রক্রিয়ার ভিতর দিয়েই দলকে এগিয়ে যাবে। দলের নেতাকর্মীদের সাথে এখানে এটা নিয়ে কোনো সংশয় নেই, কোনো সংঘাত নেই, কোনো বিতর্ক নেই। বিতর্ক যারা করার তারা করবে, তাতে কিছু যায় আসে না। আওয়ামী লীগের আজকে বাংলাদেশের একজন নেতা
একজন মানুষ আছে কি বলুন যে লোকটির বাংলাদেশের রাস্তায় দাঁড়িয়ে সুস্থভাবে হেঁটে যেতে পারবে? একজন নেতা কি আওয়ামী লীগ করে বাংলাদেশের কোনো জায়গায় দাঁড়াবা 10 মিনিট দাঁড়িয়ে থাকার কি কোনো সুযোগ আছে? হয় সেখানে মব কিলিং হবে, না হয় সেখানে আক্রমণ হবে, হাজার হাজার মিথ্যা মামলা দায়ের করা নেতাকর্মীদের মতো আমাদেরকেও সেখানে নির্মমভাবে আঘাত করা হবে, হত্যা করা হবে, নইলে আমাদেরকে অত্যাচার করে নির্মমভাবে আঘাত করে আমাদের কারাগারে নিক্ষেপ করা হবে। আজকে যে সকল রাজবন্দীরা, যে সকল নেতারা কারাগারে আছে, বর্ষিয়ান নেতা, বীর মুক্তিযোদ্ধা নেতা, যাদের অবদানকে বাঙালি জাতি কোনোদিনই অস্বীকার করতে পারবে না, সেই পরিণতির দিকে আমরা সবাইকে আমাদের নিয়ে যেতে চাই। যারা অনেকে না বুঝে বলে যে আওয়ামী লীগের নেতারা কেন মাঠে নামে না? আওয়ামী লীগের কর্মী আর নেতার ভিতরে তো কোনো পার্থক্য নেই। কর্মীরাই নেতা তৈরি করে, তৃণমূলের মানুষরাই আওয়ামী লীগের নেতা নির্বাচন করে। এটা হলো গণতান্ত্রিক প্রক্রিয়া। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা মাঠে থেকে কাজ করতে চায়। বিন্দুমাত্র সুযোগ থাকলে আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার পরে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী আত্মগোপনে থাকবে না। আইনি লড়াই করা, দলের পক্ষে কথা বলা, সৎ সাহস আওয়ামী লীগের নেতা কর্মীদের আছে। তৃণমূলের কর্মীদের যেমন আছে, আমাদের জাতীয় নেতৃবৃন্দের ভিতরেও সেটা আছে। আপনি জানেন যে আমাদের দলের নেতাদের কি কারণে আমাদের আত্মগোপনে থাকতে হয়? কি কারণে? কোনো মানুষ, কোনো সুস্থ মানুষ, কোনো স্বাভাবিক মানুষ নিজ বাসভবন, নিজ বাড়ি অথবা নিজের কর্মস্থল অথবা নিজের মাটি ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নেয়, আত্মগোপনে থাকে, দেশান্তরিত হয়, দেশের বাইরে যেয়ে থাকে। কেন থাকে? এটা কি নতুন কোনো সংস্কৃতি? এই আমাদের এই উপমহাদেশে 200 বছর 300 বছর ইতিহাস দেখুন, এগুলো ছিল। আজকে কিন্তু বলা হয় রাজনীতিবিদদেরকে খাটো করার জন্য, বলা হয় পালিয়ে গেছে, কিন্তু আত্মগোপনে থেকে দেশান্তরিত হয়ে দেশের জন্য কাজ করেছে এরকম অসংখ্য উদাহরণ আছে। এগুলো পতিত এবং পালিয়ে যাওয়া, এবং আমরা হলাম ফ্যাসিস্ট। আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি ফ্যাসিস্ট হয়, প্রকৃত ফ্যাসিস্ট যারা 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 কোনোদিন মানুষের জন্য কোনো কাজ করেছে, কল্যাণের কাজ করেছে, তারা আজকে দেশপ্রেমিক হবে এবং তারা নিজেরা হাসতে হাসতে মানুষের দুঃখ কষ্ট নিয়ে বলে আমি পারি না, তাতে কি হয়েছে? এটাই তো বলেছে ইউনূস সাহেব। উনি, ওনার অভিজ্ঞতা নাই, উনি পারেন না, ঠিক আছে আমি চলে যাব। এটা কি হয়? দেশ নিয়ে, জাতি নিয়ে, 18 কোটি মানুষ নিয়ে তামাশা করার জায়গা ভাই? আজকে রাজনীতিবিদদেরকে অসম্মান করা, আমরা পালিয়ে গিয়েছি। আমরা যদি পালিয়ে যেয়ে থাকি তাহলে আমাদেরকে এত ভয় কেন? আমাদের জনপ্রিয়তা নাই, আমাদের বিচার করতে চাও, আমাদের কথা শুনলে তোমাদের গা জ্বলে ওঠে কেন? কেন তোমাদের সহ্য করার ক্ষমতা নাই? তোমরা যারা বলতা যে আপনারা বলুন, যারা বলতো আপনারা অনেক কথা বলুন, কোনো অসুবিধা নেই, সমালোচনা করুন, আপনারা লেখুন, আপনারা বলুন। আপনি দীর্ঘদিনের লিখতে পারে কোন গণমাধ্যম, কোন পত্রিকা এক কথা লেখার কোনো সুযোগ আছে? এই যে টেলিভিশন গুলো, এতগুলো টেলিভিশন আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু কন্যা তিনি সাধারণদেরকে সরিয়ে দিয়েছে, ব্যক্তি মালিকানায় দিয়েছে, কোনো একটা টেলিভিশনে কথা বলতে পারে কেউ? যারা যারা আওয়ামী লীগের সমালোচনা করেছে, সমালোচনা করতেই পারে, সরকারের সমালোচনা করেছে, অসুবিধা নেই। এখন কার সমালোচনা পারে? কেন পারে না? তারা কথা বলে না কেন? কেন বলতে পারে না? এ প্রশ্ন বাংলাদেশে 18 কোটি মানুষের আছে না? এ প্রশ্ন আমরা করতে পারি না? এ প্রশ্ন বাংলাদেশের সাংবাদিকরা খুনের মামলায় কোনোদিন পড়েছে, গ্রেপ্তার হয়েছে, অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে সাংবাদিকদের। কি অপরাধ? সাংবাদিকদের চাকরিচ্যুত করা হয়েছে, চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে বলে দেওয়া হয়েছে তোমরা আর আসবা না। এরকমটি বাংলাদেশে গত 53 বছরের ইতিহাসে কখনো হয়েছে? এই তো বাংলাদেশ। এর জন্য অনেকে বলে আমরা আওয়ামী লীগ নাকি আমাদের নাকি চিন্তার পরিবর্তন হয়নি। আমাদের চিন্তার পরিবর্তন অবশ্যই হয়েছে। আমাদের চিন্তার পরিবর্তন হয়েছে। আজকে যাদের হাতে বাংলাদেশ, তাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়। আজকে বাংলাদেশের মানুষ বলে শেখ হাসিনার কাছেই বাংলাদেশ নিরাপদ।
শেখ হাসিনার কাছেই বাংলাদেশের মানুষের স্বার্থ সংরক্ষিত হয়। দেশরত্ন শেখ হাসিনাই বাংলাদেশে ফিরে আসুক অনতিবিলম্বে, তিনি এসে আমরা স্বস্তি পাই, তিনি ফিরে আসুক। আমরা ভুল করেছি, অথবা আমাদেরকে যারা ভুল পথে পরিচালনা করছে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া উচিত, আজকে দেশের মানুষ বলে। এটা কিন্তু আওয়ামী লীগের দাবি নয়, আওয়ামী লীগের কথা, এদেশের মানুষের কথা এক অভিন্ন। আপনি দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, আপনি অনেক ঘাত প্রতিঘাতে তৈরি বাউদ্দিন নাসিম, আপনি জানেন মানুষের ঢল নামলে কোনো কিছুই থাকে না, কোনো প্রতিরোধ থাকে না, এবং ঢলটা নামাতে নেতাকে মাঠে আসতে হবে। আপনারা কবে নাগাদ মাঠে আসবেন? যখনই ইশারা আসবে, যখনই নির্দেশ আসবে, বাংলাদেশের মানুষ যেমন রাস্তায় নামবে, বাংলাদেশের মানুষের অংশ হিসাবে আমরা রাস্তায় আসবো, সবাই রাস্তায় নামবে। এবং সেটা বেশি দিনের নয়, অনেক অপেক্ষা করতে হবে না, অপেক্ষার পালা শেষ হয়েছে, অপেক্ষার পালা শেষ, এখন বিজয়ের পথে বাংলাদেশ। অপেক্ষার পালা শেষ, এখন স্বাভাবিক জীবন যাপনের পালা শুরু হয়েছে। এবং এই অস্বাভাবিক অশুভ শক্তির পতন বিদায়ের ঘণ্টার মধ্য দিয়ে জনশক্তির, জনগণের শাসন, গণতান্ত্রিক শাসন, সাংবিধানিক শাসন প্রতিষ্ঠার পথে বাংলাদেশের 18 কোটি মানুষ উন্মুখ হয়ে বসে আছে। এখন অপেক্ষার পালা শেষ বললেন, তাহলে আর কতদিন লাগবে আপনাদের ফিরতে? এখন আমি একজন রাজনৈতিক কর্মী সামনে বলতে চাই, দিন তারিখ দিয়ে তো এটা শেষ করা যাবে না। জনগণের উত্থান, জনগণের উচ্ছ্বাস, জনগণের আবেগ পূর্ণতায় যখন ভরপুর হয়, তখন কিন্তু সন্ত্রাসী, জঙ্গিবাদী গোষ্ঠী, অশুভ শক্তি, ষড়যন্ত্রকারী শক্তি, মেটিকুলাস ডিজাইনার যারা মাস্টার মাইন্ডার, তাদের কিন্তু পতন তারিখ দিয়ে আমরা বলতে চাই না, জনগণই ঠিক করে। জনগণের কাছে, জনতার জনরোষে, জন অভ্যুত্থানে সেটা শেষ হবে, সেই দিন তারিখ জনগণ ঠিক করে। আমরা জনগণের সাথে থাকবো, আছি। জনগণের দল হিসাবে, গণতান্ত্রিক দল হিসাবে আওয়ামী লীগ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এক অভিন্ন ঐক্যবদ্ধ আছে। সেখানে আমাদের ভিতরে কোনো অনৈক্য নেই। জনতার ঐক্য আমাদের ঐক্য, জনতার প্রতি আমাদের শ্রদ্ধা, জনতার শ্রদ্ধা, জনতার ভালোবাসায় আওয়ামী লীগ সিক্ত, জনতার ভালোবাসা, জনগণের শ্রদ্ধায় বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন সবচাইতে সম্মানিত মানুষ হিসাবে বাঙালি জাতি তাকে দেখে। আস্থার ঠিকানা, অগ্রগতির এবং দক্ষতার ঠিকানা, এমনকি সক্ষমতার প্রতীক, সক্ষম জাতি, সক্ষম বাঙালি জাতি গোষ্ঠীর যিনি নেতৃত্ব দিয়ে জাতীয় আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশকে, বাঙালি জাতি কে, তিনি হলেন দেশরত্ন শেখ হাসিনা। তার প্রতি বাংলাদেশের কেউ বলছেন আওয়ামী লীগের এই পচাগোলা নেতৃত্ব দিয়ে হবে না, নতুন আওয়ামী লীগকে আসতে হবে নতুন নেতৃত্বে। আপনার কি মনে হয়? আওয়ামী লীগের পচাগোলা নেতৃত্ব নয়, আওয়ামী লীগ সময়ের সাথে তাল মিলিয়ে, প্রজন্মের সাথে তাল মিলিয়ে, প্রজন্মের ভালোবাসা, চিন্তা এবং প্রজন্মের অগ্রগতির জন্য তাদের সাথে নতুন প্রজন্মকে তাল মিলিয়ে আওয়ামী লীগ দলটি পরিচালিত হয়। আগামী প্রজন্ম আওয়ামী লীগের সাথে এসে একীভূত হয়েছে, আরো একীভূত হবে, আরো প্রসারিত হবে। সুতরাং আওয়ামী লীগ বদ্ধ জলাশয়ের মতো এক জায়গায়, বদ্ধ পুকুরের মতো নয়। আওয়ামী লীগ প্রবাহমান নদীর মতো। এই নদীতে, এই স্রোতে যারা থাকতে পারে, যারা থাকার মতো, যারা এগিয়ে যেতে পারে, তারাই তো এখানে আসে। তরুণ প্রজন্ম, আগামী প্রজন্ম এবং সবাইকে নিয়ে প্রবীণ এবং নবীনের সংস্পর্শে, সমন্বয়ে আওয়ামী লীগ পরিচালিত হয়। বোধহয় 75 বছরের ঐতিহ্যবাহী দল এখনো শত বাধা, আঘাত এবং চরম বাধার ষড়যন্ত্রের মুখোমুখি, আন্তর্জাতিক ষড়যন্ত্রের মুখোমুখি দাঁড়িয়েও পাকিস্তানি দখলদার
সেই অশুভ শক্তি পাকিস্তানিদের বিপক্ষে উপনিবেশবাদী গোষ্ঠী যারা ধর্মের রাজনীতির নামে বাংলাদেশকে শোষণ করেছে, তৎকালীন বাংলাদেশকে তারা ধ্বংস করতে চেয়েছিল, সেই অশুভ শক্তি কিন্তু বাঙালি জাতির কাছে পরাজিত হয়েছে। আর আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা বাংলাদেশে টিকে থাকতে পারবে না, এবং তাদের দালাল যারা আছে, দালালরা তো ক্ষণিকের, এই দালালদের সাথে জনগণের সাথে কোনো সম্পর্ক নেই। এরা জনগণের সাথে সম্পর্ক বাড়াবার জন্য কোনো চিন্তা নাই। এরা দানবীয় শক্তি, এদের পতন অবশ্যম্ভব। বাংলাদেশের মানুষ যত তাড়াতাড়ি ইনুস হটিয়ে মুক্তি চায়, আমার মনে হয় না এ ধরনের যে এত অল্প সময়ের ভিতরে মানুষ এভাবে ক্ষেপে উঠবে, এভাবে জেগে উঠবে, এভাবে এই ইনুস সরকার এবং তার উপদেষ্টা এবং দখলদার সন্ত্রাসীদের বিপক্ষে জাগরিত হবে, এটা কল্পনার বাইরে। এই কল্পনার বাইরের কাজটি বাঙালি জাতি, এটাই হলো বাঙালি জাতির আত্মপরিচয়। এখানে কেউ জোর করে আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে। আমাদেরকে দাবিয়ে রাখা, ভয় দেখিয়ে, হত্যা করে অথবা দেশান্তরিত করে, দেশ থেকে শক্তি প্রয়োগ করে, দেশ থেকে বের করে দিয়ে, আর যাই হোক, এই বাঙালি জাতিকে শোষণ করা, নিপীড়ন করা, নির্যাতন করা সম্ভব। এটাই বাঙালির ইতিহাস। আওয়ামী লীগের নেতা কর্মীরা সর্বক্ষণ তাদের নেত্রী শেখ হাসিনার কথা জানতে চান। উনি এখন কেমন আছেন, শারীরিক অবস্থা কি, তার সাথে কি আপনাদের যোগাযোগ হয়? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, বঙ্গবন্ধু কন্যা উনি ভালো আছেন। উনি শারীরিকভাবে ভালো আছেন, মানসিকভাবেও অত্যন্ত সুষ্ঠুভাবে, সাবলীলভাবে উনি প্রতিটি মুহূর্ত উনি পার করছেন। উনি বাংলাদেশের তৃণমূলের মানুষের সাথে তিনি কথা বলছেন, যোগাযোগ রাখছেন। সারা বিশ্বে বাংলাদেশের মানুষদের সাথেও তার যোগাযোগ আছে, এবং তিনি বাংলাদেশের মানুষের এই দুঃখ কষ্টে উনি দুঃখ পান, কষ্ট পান। ওনার জন্য আমি দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই। তিনি বাংলাদেশের মানুষের সাথে যোগাযোগ যেমন রক্ষা করেন, আমরাও তার সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করি। তার ভালোবাসা, তার চিন্তা হলো বাংলাদেশের মানুষের জন্য। তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনকে তো সে উৎসর্গ করেছে, এটা আপনারা দেখেছেন, দেশবাসী দেখেছে। গত প্রায় ৪৪ বছর, ১৯৮১ সালে তিনি বাংলাদেশে এসে যে প্রতিটি মুহূর্ত বাংলাদেশের মানুষের জন্য উনি কাজ করেছেন। দীর্ঘদিন চারণের বেশে লড়াই করেছেন, ঘুরে ঘুরে বেরিয়েছেন। এমন কোন উপজেলা, গ্রাম, হাটে, বাজারে, বন্দরে, গ্রামে তিনি ঘুরে বেরিয়েছেন। তিনি চারণের বেশে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই সংগ্রাম করেছেন। তিনি দেশের মানুষের সমর্থনে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে দেশের হতদরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনের, দুবেলা খেয়ে বাংলাদেশের মানুষ বেঁচে থাকুক, এটা ছিল তার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের পথে যারা বাংলাদেশের মানুষ সুখে থাকুক, দুবেলা খেয়ে বেঁচে থাকুক, ন্যূনতম চিকিৎসার সুযোগ পাক, এটা যারা চায়নি, তারা দেশ অর্থনৈতিকভাবে আজকে যে দেশটি দরিদ্র দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে, এটা যারা চায়নি, সেই শক্তি দেশরত্ন শেখ হাসিনা সরকারকে জোর করে, শক্তি প্রয়োগ করে তাকে বিদায় করে যারা ক্ষমতা দখল করেছে, সেই অশুভ শক্তির পতন যেমন বাংলাদেশের মানুষ কামনা করে, একইভাবে দেশের মানুষ দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া করে। আমরা জানি তিনি সেই মানুষের দোয়া, ভালোবাসায় উনি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা তার জন্য, আমাদের দেখা সেই মানুষ দীর্ঘদিন ধরে নেত্রীর সহকর্মী হিসাবে আপনি তাকে খুব কাছে থেকে দেখেছেন, এবং আমরা যতটা জানি ৪ আগস্ট রাতেও
অনেক রাত পর্যন্ত আপনারা তার কাছে ছিলেন। কি মনে হয় আজকে 6 মাস পরে কোন মুহূর্তে ষড়যন্ত্র তাকে ক্ষমতাচ্যুত করেছে এইভাবে? দেখুন, 4 আগস্ট রাত্রি মধ্যরাত পর্যন্ত আমি আমার আর একজন রাজনৈতিক সহকর্মী সেখানে আমরা দুজন ছিলাম। জাহাঙ্গীর কবির নানক সাহেব, বীর মুক্তিযোদ্ধা, উনি আর আমি, আমরা দুজনেই সেখানে ছিলাম। আমরা দুজন একসাথেই বেরিয়ে আসি। সেই রাত্রের কথার অভিজ্ঞতার কথা, তখনও এত ধরনের গভীর ষড়যন্ত্র হচ্ছে এটা কেউ আমরা বুঝতে পারিনি। এমনকি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, উনিও কিন্তু এটা যদি বুঝতে পারতেন, এটা যদি আজ করতে পারতেন, তবে হয়তো আজকের ইতিহাস, 5ই আগস্টের ইতিহাস আর এক রকম। উনি এখনো বলেন, একজন মানুষও জীবন দিক, এক বিন্দু রক্ত ঝরুক, আর সেই রক্ত ঝরার মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় তাকে থাকতে হবে, এটা উনি বিশ্বাস করেন। উনি দেশের মানুষকে কত ভালোবাসেন, এ কথাগুলো উনি বারবার বলেন। আমরাও সে কথাটা বলতে চাই। কারণটা হলো, উনি যদি চাইতেন গণভবনকে রক্ষা করা, ঢাকা শহরকে রক্ষা করা, এর জন্য সেনাবাহিনীর প্রয়োজন পড়ত। এর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর আওয়ামী লীগের নেতা কর্মীরাই যথেষ্ট। আওয়ামী লীগের নেতা কর্মীরা, আওয়ামী লীগের সহযোগী সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগের নেতা কর্মীদের অভাব নেই। আওয়ামী লীগের নেতা কর্মীরা রাস্তায় দাঁড়ালে, রাস্তায় মিছিল করলে, আমাদের সামনে মিছিল করে আমাদের সামনে আমাদের স্লোগানের জবাব দিয়ে দাঁড়ানোর মতো কোনো রাজনৈতিক কোনো দক্ষ শক্তি বাংলাদেশে এখনো তৈরি হয়। আমরা কিন্তু আইন মানার জন্য আমাদেরকে বলা হয়েছে, আমাদের নেতাকর্মীরা শৃঙ্খলা রক্ষার জন্য আমরা কিন্তু কারফিউ, যাতে যেহেতু রাষ্ট্রীয়ভাবে কারফিউ জারি করা হচ্ছে, আমরা সেই কারফিউ মানার জন্য আমাদের নেতাকর্মীদের, আমরা যদি বুঝতে পারতাম ঘৃণাক্ষর, অথবা যদি এটা বুঝতো আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা, তাহলে তো উনি আমাদেরকে রাস্তায় থাকতে বলতেন। কিন্তু আমাদেরকে আইন মানার কথা শেখানো হয়েছে। আমাদের আইন মানার এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের নেতাকর্মীরা যাতে উচ্ছৃঙ্খল না হয়, শেষ দিন সে মধ্যরাতেও উনি একই কথাটি বলেছেন। অথচ আমরা ঘুম থেকে উঠে কারফিউ পালন করতে যেয়ে আমরা যখন বুঝতে পারলাম একটি নতুন ষড়যন্ত্র বাস্তবায়নের পথে, দেশ ধ্বংসের পথে দেশকে নিয়ে যাওয়া হচ্ছে, আজকে কি আমার মনে বুঝে হয় ওঠার আগে বাউদ্দিন, আজকে কি মনে হয় কারফিউর কথা বলে, প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা বলে আপনাদের রাজনৈতিক কর্মসূচিগুলো প্রত্যাহার করা হয়েছে? মূলত রাজনৈতিক শক্তিকে ধোঁকা দেওয়া হয়েছে, মূলত জনগণের শক্তির সাথে প্রতারণা করা হয়েছে, মূলত জনগণের অধিকারকে খর্ব করার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দকে ভুল পথে প্রতারণা করে ষড়যন্ত্রের পথে নিয়ে যাওয়া হয়েছে। এই ষড়যন্ত্রকারী তো, এই বিশ্বাসঘাতকতা যারা করেছে, তাদেরকে জাতির কাছে উপযুক্ত সময়ে তাদেরকে চিহ্নিত করে দেওয়া হবে, এবং এটা জাতি জানতে চায়, এখনই জাতি জানতে চায়, এবং জাতির কাছে সেটা আমরা তুলে ধর, অবশ্যই তুলে ধরা হবে। এবং জাতি ইতিমধ্যে তাদেরকে চেনেছে, একটি রূপে তাদেরকে চেনেছে, এদের আরো অন্যান্য রূপও আছে, সেই রূপগুলো সময় মতো প্রকাশিত হবে। এমনকি কথা বলা হচ্ছে, যে বলা হচ্ছিল সীমান্ত থেকে অনেক সৈন্য সামন্ত নিয়ে আসা হবে। সীমান্ত মানে সীমান্তের বাইরের কেউ না, মানে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স যারা বিডিআর, বিজিবি, ওদের সদস্যদের ঢাকায় আরো আনার কথা বলা হয়েছিল। এ ধরনের কথা অনেক কথা বলেছে, যেমন 1 লক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে দিয়ে
ঢাকা শহরকে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে, আইন শৃঙ্খলা রক্ষা করা হবে এবং যারা সন্ত্রাসী গোষ্ঠী বিভিন্নভাবে বেআইনি অস্ত্র নিয়ে ঢুকে পড়েছে, যারা আন্দোলনকারীদের ভিতরে ঢুকে আন্দোলনকারীদের সেই ছাত্রদেরকে যারা কোটা আন্দোলন করতেছিল, কোটা বিরোধী আন্দোলন করতেছিল, তারা তো কোটার আন্দোলন করতেছিল, তারা তো সরকার পরিবর্তনের, সরকার উৎখাতের আন্দোলন কখনোই করেনি। তাদের আড়ালে যে সন্ত্রাসীদের, যে জঙ্গিবাদী গোষ্ঠীর যে মেটিকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ডরা এই কাজগুলো করেছে, তাদেরকে চিহ্নিত করা হবে, তাদেরকে হাত থেকে ঢাকা শহরকে, বাংলাদেশকে স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা হবে, এটা বলা হয়েছে। কিন্তু এটা ছিল সম্পূর্ণরূপে একটি অসত্য কথা এবং চাইলেই তো অনেক কিছু করা যায় না। রাষ্ট্রীয় ব্যবস্থায় থেকে অনেক জিনিসকে বুঝে শুনে করতে হয়। তবে এটা যে পরিকল্পনা অনুযায়ী এমন একটি জায়গায় নিয়ে দাঁড় করানো হয়েছে যে মনেই হয়েছে যে অপপ্রচার, মিথ্যাচার এবং মিডিয়াকে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে এমনভাবে প্রচার করা হয়েছে, অপপ্রচারটা এমন ছিল যে মনে হয়েছিল দেশটা বোধহয় দখল করে নিয়ে গিয়েছে। আসলে কজন মানুষ ছিল, আসলে কতজন মানুষের অংশগ্রহণ ছিল? যারা বলে বিপ্লব হয়েছে, আমি তো এটাকে কোনো বিপ্লব বলা না, এটা হলো প্রতিক্রিয়াশীলদের প্রতি বিপ্লব হয়েছে। প্রতিক্রিয়াশীল গোষ্ঠী যারা প্রগতির অগ্রগতির পথে বাধা, তারাই তো প্রতিক্রিয়াশীল। সেই প্রতিক্রিয়াশীল গোষ্ঠী একটি দেশের শাসন ব্যবস্থাকে, সাংবিধানিক ব্যবস্থাকে, একটি জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার, সেই সরকারকে উৎখাত করল। আর সেটা কিভাবে উৎখাত করল? সরকারকে সরিয়ে দিয়েই তারা নিষ্ক্রান্ত হয়নি, তারা সারা দেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করল। সারা দেশের আওয়ামী লীগের অফিস, কার্যালয়, জাতির পিতার বাসভবন, স্মৃতি জাদুঘর সহ ঢাকার কেন্দ্রীয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু দুই কন্যা শেখ হাসিনা, শেখ রেহানার বাড়ি জ্বালিয়ে দিল। ব্যবসা প্রতিষ্ঠান, আওয়ামী লীগের নেতা কর্মীদের, ব্যবসায়ীদের বাড়িঘর সারা দেশে বেছে বেছে জ্বালিয়ে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়া হলো, লুণ্ঠন করা হলো। এটা তো প্ল্যান করে করা হয়েছে। সারা দেশের মানুষদেরকে যদি রাস্তায় থাকতো, আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি বেরিয়ে আসতো, ইভেন 15ই আগস্ট মাস শোকের মাস, শোকের মাসে যদি আমাদের যে শোক র্যালি করার কথা ছিল, আমরা শোক র্যালি করলে সেখানেও লাখো মানুষের উপস্থিতি হয়। সেই শোক র্যালি করে যে মানুষের জমায়েত হতো, আর 5ই আগস্টে যারা সেদিন রাস্তায় দেখা গেছে, আমার মনে হয় তার চেয়ে বেশি লোকের সমাগম আমাদের শোক র্যালিতে হয় সব সময়। এখনো ঘোষণা দেওয়া হোক, আওয়ামী লীগের নেতা কর্মীরা এই অপকর্মের বিপক্ষে একটি শান্তিপূর্ণ জনসভা করবে, দেখবেন সেখানে লক্ষ লক্ষ লোকের জমায়েত হবে ঢাকা। 5 আগস্ট কখন আপনারা নিশ্চিত হলেন? আওয়ামী লীগের নেতা কর্মী দেওয়া হচ্ছে না। 5 আগস্ট কখন নিশ্চিত হলেন ষড়যন্ত্রের বিষয়টা? 5 আগস্টে আবার বলুন, আমি খেয়াল করতে পারি। 5 আগস্ট কখন নিশ্চিত হলেন ষড়যন্ত্রটা, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রটা নিশ্চিত 5 আগস্ট? আমরা মূলত 12টার পরেই আমরা বুঝতে পারলাম কোথায় যেন ঘাবলা হচ্ছে, কিন্তু তখন এমন একটি অবস্থা বুঝে যোগাযোগ করে বোঝার, প্রতিকারের করার যে কোনো ব্যবস্থাই তখন আমাদের হাতে আর ছিল না। তখন মানে দেশের, আমরা জানার আগে দেশের সরকারের, রাষ্ট্র প্রশাসন যন্ত্রের জানার আগেই একটি অংশ আগেই জেনে গিয়েছে কি হচ্ছে, কি হবে, এবং সেই অশুভ শক্তি তারা স্টারিং এ
সকাল থেকেই তারা বসেছিল, রাত্র থেকেই তারা বসেছিল, কিন্তু সেটা আমরা টের পাইনি। এটা আমাদের যদি ব্যর্থতা বলেন, হতে পারে আমাদের, অবশ্যই এটা এক ধরনের আমাদের ব্যর্থতা, কিন্তু আমরা বুঝে ওঠার আগেই তারা সমস্ত কিছুকে তারা দখলে নিয়ে নিয়েছে। তারা যখন আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পারলাম দেশটা কাদের দখলে চলে যাচ্ছে, তখনও আমাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায়, বাংলাদেশে বিভিন্ন জায়গায়, কিন্তু আমাদের নেতাকর্মীরা রাস্তায় ছিল, আমাদের নেতাকর্মীরা বেরিয়ে এসেছে। কিন্তু এটা যখন উৎসব, এই দানবীয় শক্তি যখন গণভবনে আক্রমণ করলো, যখন জাতির পিতার বাসভবনে 32 নম্বরে আক্রমণ করা হয়, একই সাথে একই সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে, আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ, জাতির পিতার ভাস্কর্যে উপরে আক্রমণ করা, জাতির পিতার যেখানে যত ভাস্কর্য ছিল সেখানে আক্রমণ করা। কি একটা উদ্ভট, কি একটা বিভৎস অবস্থার সৃষ্টি করা। আগুনে দাউ দাউ করে জ্বলছে বাংলাদেশ, আর একদিকে স্বাধীনতার বিরোধী সেই অপশক্তি জামাত, শিবির, হিজবুত তাহরী সহ বিএনপি সহ আপনার কাছে কি তথ্য, বাউদ্দিন নাসিম, আপনার কাছে কি তথ্য? শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে? তারপরে তো তাকে তো হত্যা করা হতো, তাকে তো ভয় দেখিয়ে, তাকে বাধ্য করে, শক্তি প্রয়োগ করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি শুধু এতটুকু বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপা যে তিনি বেঁচে আছেন। তাকে তো এই অশুভ শক্তি 21 বার হত্যা করতে চেয়েছে, আক্রমণ করেছে। 21 আগস্টে গ্রেনেড হামলা করে, উপর যে গ্রেনেড হামলা কারা করেছে, তাকে হত্যা করার আয়োজন করা হয়েছে, চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। এবারও তিনি জানে বেঁচে গিয়েছেন। এটাই শুধু বলতে পারি যে উনি যেহেতু বেঁচে আছেন, বাঙালি জাতি আবার ঘুরে দাঁড়াবে। তিনি বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ। তিনি আমাদেরকে আলোর পথে আলোকিত মানুষ হিসাবে বাঙালি জাতিকে এগিয়ে নেওয়ার জন্য তিনি আমাদের বাতিঘর। আমরা তার দিকে তাকিয়ে, তার পরামর্শে, তার নেতৃত্বে আমরা ঘুরে দাঁড়াবার পথে আমরা আছি। বাঙালি জাতি ঘুরে দাঁড়াবেই ইনশাল্লাহ। বাঙালি জাতিকে আজকে অনেকে বলার চেষ্টা করেন যে শেখ হাসিনা, শেখ রেহানাকে সেখানে হত্যা করে গণভবনই কবর দেওয়ার একটা ষড়যন্ত্র ছিল। আপনাদের কাছে কি তথ্য সেটা? আমরা অনেক কথাই তো শুনছি, তাকে তো হত্যা করার জন্য তাদের আয়োজন নতুন না। গণভবনে হত্যা করতে চেয়েছিল, তাদের সেই প্ল্যান ব্যর্থ হয়েছে। তাকে হত্যা করার জন্য আরো অনেক, এমনকি তার যেই 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 মানে উড়োজাহাজে করে তিনি দেশের বাইরে এসেছেন, সেটাকেও তো উড়িয়ে দেওয়ার প্ল্যান ছিল। স্নাইপারদেরকে ব্যবহার করা হয়েছিল, হেলিকপ্টারে হেলিপ্যাডে যাওয়ার পথেও সেখানেও তাকে হত্যা করার জন্য প্ল্যান ছিল। রাখে আল্লাহ মারে কে, এটা হলো বড় প্রশ্ন। আরেকটা বিষয় হচ্ছে, ধরেন শেখ হাসিনা যখন কথা বলতে শুরু করলেন, ভারতে গিয়ে যখন কথা বলতে শুরু করলেন, অনেক অনেক কথা বলেছেন। আজকের বাস্তবতা হচ্ছে তার কথাবার্তা বলার শুরুর মাধ্যমে তিনি সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রাখতে সমর্থ হয়েছেন। এবং সেখানে ভয়েস অনেক বোল্ড, অনেক সতেজ। একটা এত বড় দুর্যোগের পরেও মোটে বিধ্বস্ত না উনি। এটা একটা বড় শক্তি কি মনে করেন আপনাদের? অবশ্যই তিনি, তার কথা, তার পরামর্শ, তার প্রতি আস্থা,
এটা একটা বিশাল শক্তি, এটা একটা বিশাল প্রেরণা। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছেই উনি প্রেরণার মানুষ না, উনি বাংলাদেশের 18 কোটি মানুষের কাছেই তিনি শ্রদ্ধা, ভালোবাসার এবং প্রেরণা দেওয়ার মতো মানুষ। কিন্তু একটি দেশে ক্যারিজমেটিক লিডারশিপ কিন্তু বারবার তৈরি হয়। জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে তিনি বাঙালির নেতা, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা। তিনি বাঙালি জাতির এগিয়ে যাওয়ার পথ প্রদর্শক, বাঙালি জাতিকে সক্ষম জাতিতে পরিণত করার দক্ষ কারিগর, বাংলাদেশকে পাল্টে দেওয়া, বাংলাদেশকে খোল নলসে পাল্টে দিয়ে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ তিনি করেছেন। এবং তিনি আজকে দেশরত্ন শেখ হাসিনার হাতে গড়া বাংলাদেশকে যারা ধ্বংস করছে, এই ধ্বংসের হাত থেকে তিনি মুক্তি দিবেন, তিনি আবার বাংলাদেশকে গড়ে তুলবেন, আবার বাংলাদেশের প্রতিটি মানুষের মুখে হাসি ফুটবে, শান্তি আসবে, স্বস্তি আসবে, কথা বলার অধিকার ফিরে পাবে এবং ধর্ম বর্ণ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একই মায়ের সন্তান, সেটা আবার বাংলাদেশে ফিরে আসবে, প্রতিষ্ঠিত হবে। কবে নাগাদ শেখ হাসিনা ফিরতে পারেন দেশে? আমি যে কথাটি বলেছি, বাংলাদেশের মানুষের ইচ্ছায় অভিপ্রায় অনতি বিলম্বেই তিনি বাংলাদেশে ফিরে আসবেন। আর ইউনূস সরকার বলছে তাকে ধরে এনে বিচারের সম্মুখীন করবে তারা। শুনুন, ইউনূস সরকার উনি নিজেই তো জানেন না উনি কতক্ষণ আছেন কি নাই। উনি নিজেই জানেন না দেশকে কি, দেশের মানুষের জন্য কিছু করার যে যোগ্যতা ওনার নেই, কোনো বাস্তবায়ন করার মতো কোনো দক্ষতা নেই, উনি স্বীকার করেছেন। এবং উনি দেশরত্ন শেখ হাসিনার বিচার করবেন। বিচার উনি করার কে? বিচারের ভার দেশের 18 কোটি মানুষের উপরে রয়েছে। দেশের বাংলাদেশের মানুষ ঠিক করবে কার বিচার হবে। ডক্টর ইউনূসের এই ষড়যন্ত্রের বিচার করা হবে, না তার ষড়যন্ত্রে যারা জীবন দিয়েছে সেই মানুষদের, সন্তানদের, পিতা মাতাদের ঠিক করবে এই হত্যাকাণ্ডের জন্য। এই মানুষ যারা জীবন দিয়েছে এই হত্যাকাণ্ডের এই ষড়যন্ত্রের সাথে যে জড়িত, তাদের সেই খুনিদের বিচার করবে। আমরা তো চাই খুনিদের বিচার করতে। সেই খুনিদের বিচার করতে গেলে যারা যারা জড়িত তারাই, তাদেরই তো বিচার হবে। উনি যেভাবে কোনো ব্যক্তি আক্রোশ করে কাউকে লক্ষ্য করে বিচার করতে চান, তার মানে হলো কি? প্রতিহিংসা পরায়ণতাতে বাঙালি জাতি বিশ্বাস করে। বাঙালি জাতি খুনের রাজনীতিকে বিশ্বাস করে। বাঙালি জাতি ষড়যন্ত্রের রাজনীতি বিশ্বাস করে না। যারা ষড়যন্ত্র করে বাংলাদেশের সর্বনাশ করেছে তাদের বিচার এই জনতা করবেই করবে ইনশাআল্লাহ। বাউদ্দিন নাসিম, অনেক কথা বললাম আপনার সাথে। আমরা যারা আপনাদের সমসাময়িক সময়ের রাস্তার আন্দোলনে থাকতে থাকতে সাংবাদিকতায় বেড়ে উঠেছি, আমরা অন্তত দেখেছি বিরোধী দলের ভূমিকায় আওয়ামী লীগ কতটা উজ্জ্বল হয়, কতটা প্রাণবন্ত হয়। এখন যে নতুন ছেলে মেয়ের নেতৃত্বে আবার একটা আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের কাছে প্রকাশিত, এই নেতা কর্মীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তরুণ প্রজন্মের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং তাদের স্বপ্নর সাথে আমাদের স্বপ্ন একাকার হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আমরা জাতির পিতার বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ যুগোপযোগী তরুণ প্রজন্মের প্রত্যাশার সাথে মিলিয়ে আমরা বাংলাদেশ গড়তে চাই। আমরা তরুণ প্রজন্মকে আমরা সবসময় আমরা আমাদের হাতছানি দিয়ে আমরা তাদেরকে আমরা আলিঙ্গন করি। তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে এবং তাদের ভালোবাসাতেই আমরা দেশকে ভালোবাসি। তরুণ প্রজন্ম আমাদের সবচাইতে
মেধাবী প্রজন্ম, এবং সেই প্রজন্ম বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণের জন্য সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা পালন করে। আওয়ামী লীগ সেই প্রজন্মের দল হিসাবে আওয়ামী লীগকে আমরা গড়ে তুলতে চাই। আওয়ামী লীগের নেতৃত্বে তরুণ প্রজন্ম এগিয়ে আসবে, আওয়ামী লীগকে পরিচালনায় তারা অবদান রাখবে। তারাই দেশের শান্তি, সমৃদ্ধি, শিক্ষার মধ্য দিয়ে বাঙালি জাতিকে আরো উন্নত হবে, সমৃদ্ধ হবে। গবেষণা কার্যক্রম এবং দেশের উন্নয়ন কার্যক্রম সকল ক্ষেত্রে তরুণ প্রজন্মের যে বলিষ্ঠ নেতৃত্ব, সেটা অংশগ্রহণ করবে, সেটা আমরা বিশ্বাস করি। এবং তরুণ প্রজন্মের নেতৃত্ব দিবেন বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা। কারণ তরুণ প্রজন্মের সাথে ভালোবাসার যে নিবিড় সম্পর্ক, তরুণ, প্রবীণ এবং নবীনদের যে সমন্বয় একটি জাতি গড়ে উঠতে পারে, শক্তিশালী হয়, এটা আওয়ামী লীগ দৃঢ়ভাবে বিশ্বাস করে। সে কারণে আমি আশাবাদী, এবং তরুণ প্রজন্মকে যারা বিভ্রান্ত করেছে, তরুণ প্রজন্মের একটি অংশ সেই বিভ্রান্তি অবশ্যই কেটে যাবে, ইতিমধ্যেই কেটে যাচ্ছে। এবং নতুন করে এই যে নতুন যে ধারাবাহিকতা, চিন্তার উন্মেষ ঘটেছে, ভুল নয়, সঠিক পথে আসো, সঠিক পথে এগিয়ে যেতে হবে। বিভ্রান্তি নয়, ভ্রান্ত পথ নয়, মিথ্যা নয়, মিথ্যাচার নয়, হিংসা নয়, ঘৃণা নয়, ভালোবাসা এবং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ, মমত্ববোধ পারে একটি জাতিকে, একটি গোষ্ঠীকে এগিয়ে নিয়ে যেতে। সেই ভালোবাসার পথে, সেই মমত্ববোধের পথে, সেই আন্তরিকতার পথে বাংলাদেশ হাঁটবে, বাংলাদেশ এগিয়ে যাবে। এবং সেক্ষেত্রে তরুণ প্রজন্ম একটি অন্যতম বলিষ্ঠ ভূমিকা পালন করবে আমার বিশ্বাস। অনেক ধন্যবাদ বাহাউদ্দিন নাসিম। আপনি আমাদের দীর্ঘদিনের বন্ধু। আপনি নিরাপদে থাকবেন, আপনারা ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা স্বপ্নচারী, আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন পূরণের জন্য আমরা অঙ্গীকার করি, এবং সেই অঙ্গীকার বাস্তবায়নের জন্য আমরা প্রস্তুত আছি। আমি প্রস্তুত আছি যে কোনো স্যাক্রিফাইসের জন্য, দেশের মানুষের জন্য, দেশের জন্য করার মতো মন মানসিকতা আমার আছে। ইনশাল্লাহ আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ, আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেই আমরা প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আর প্রখ্যাত সাংবাদিক ফজলুল বারী আমাদের দীর্ঘদিনের প্রগতির পথের লড়াইয়ে, গণতন্ত্রের পথের লড়াইয়ের একটি অগ্রসৈনিক হিসাবে তার প্রতিও আমার ভালোবাসা রইল, শ্রদ্ধা রইল। ধন্যবাদ।